এই গভর্নমেন্ট যদি মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় তাহলে মানুষ অবশ্যই নতুন কাউকে আনবে। এখন সেটা আওয়ামী লীগকে বাদ দিয়েই হবে আমি এভাবে মনে করি না। যে কেউ আসতে পারে, আওয়ামী লীগও আসতে পারে, কিন্তু ডিপেন্ড করছে এই গভর্নমেন্টের উপর। এই গভর্নমেন্ট যদি ভালোভাবে চালায় তাহলে দেখবেন যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আমি আরও কয়েকটি বিষয় নিয়ে আসবো সেই ফিরে আসা নিয়ে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনি ফিরে আসলে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফিরবেন কিনা সেটা একটা প্রশ্ন। সেই সাথে তিনি ডিটিভিকে বলেছেন 24 পরবর্তী সন্ত্রাস ও জঙ্গিবাদ কায়েম হয়েছে। আরেকটি হলো 24 পরবর্তী পাকিস্তান মডেলের ধাবিত হয়েছে বাংলাদেশ, আর সংখ্যালঘুরা অনিরাপদ হয়েছে 24 সালের পরে। কি বলবেন আপনি? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমি এ কথা বারবার বলেছি যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আর কোনো সুযোগ নাই। পলিটিক্যালি, রাজনৈতিকভাবে সে ডেড। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা, সম্ভাবনা যারা দেখছেন অথবা করছেন, এটা সিম্পলি হচ্ছে একটা জাবর কাটা। আহা যদি হতো, হায় রে হায় যদি এরকমটা করা যেত, এরকম এমন যদি হতো, এরকম একটা ফিলিংসের জায়গা থেকে আর কি। তো সেইটার প্রথম কারণ হচ্ছে যে পৃথিবীতে গত 100 বছরে অথবা তারও আগে এরকম কোনো ঘটনা নাই যে একজন শাসককে পদচ্যুত করা হয়েছে, তাকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এমন স্বৈরশাসক তিনি আবার কোনো না কোনো ফর্মে ক্ষমতায় ফিরে আসছেন। বাংলাদেশের, আমাদের এই ভূখণ্ডের ইতিহাসে দেখবেন সেই ত্রয়োদশ শতাব্দীতে সেন বংশের যে রাজা লক্ষণ সেন তার রাজদরবারের পিছনের গেট দিয়ে খাবারের সময় পালায় চলে গেছেন। তো চলে যাওয়ার পর কিন্তু লক্ষণ সেন আবার নদিয়া মুর্শিদাবাদ দখল করতে পারেন নাই, ফিরে আসেন নাই। তো 800 বছর পরে আমার এই বৃহত্তর সুবা বাংলা, যেটা সুলতানি বাংলা, সেই বাংলাতে এই ঘটনাটা দ্বিতীয়বার ঘটেছে। সেটা হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রে। রান্না করা খাবার ছিল, টেবিলে গুছানো ছিল, খাবার সময়ও হয়েছিল, কিন্তু তিনি পিছনের দরজা দিয়ে পালায়া চলে গেছেন। এবং শুধু নিজে পালিয়ে যান নাই, পালিয়ে যাবার আগে ওনার আত্মীয় স্বজন যারা ছিল তাদের সবাইকে তিনি পালানোর ব্যবস্থা করেছেন। তো সেই রকম, যদি আমি কথাটা বারবার বলেছি, এটা শুনতে খারাপ লাগতেছে, গণভবনে যদি ওই দিনকার শেখ হাসিনা মারা যেত তাহলে আওয়ামী লীগ বেঁচে যেত, দল আকারে, তার রাজনীতি আকারে। কিন্তু যেই দলের নেতা তার পুরো লক্কর ঝক্কর বাহিনী সহ, আত্মীয় স্বজন সহ ধারাবাহিকভাবে 36 দিনে পালাইছে, সেই বাহিনীর নেতা আর কোনো দিন নেতা আকারে ফিরতে পারবে না। এটা সিম্পলি প্র্যাকটিক্যাল না। আওয়ামী লীগের লোকদের সাথে তো আমাদেরও কিছু পরিচয় আছে। আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরা একসাথে বসলে শেখ হাসিনা এবং তার ক্যাবিনেটের 14 গোষ্ঠী উদ্ধার করে তারা কনভারসেশনে। আওয়ামী লীগের নেতাদের এক গ্রুপ আরেক গ্রুপ কলকাতায় মারধরও করছে। পলিটিক্যালি আওয়ামী লীগের ফেরার সিম্পলি কোনো যৌক্তিক জায়গা নাই। এখন আবার হিস্ট্রিতে চলে যাই, আওয়ামী লীগ ফিরবে না নাকি শেখ হাসিনা ফিরবে না? কোনোটাই ফিরবে না। পলিটিক্যালি 15 আগস্টের পরে তো আওয়ামী লীগ ফিরেছে। এখন পার্থক্যটা বলি, 75 আর 24-এর পার্থক্য হচ্ছে 75-এ কোনো গণ অভ্যুত্থান হয়নি, 75-এ একটা কু হয়েছে। কিছু মুক্তিযোদ্ধা প্রচণ্ড বীরত্বের সাথে যারা যুদ্ধ করেছেন বিভিন্ন সেক্টরে, সেই রকম যোদ্ধারা কু করে শেখ মুজিব এবং তার পরিবারের সদস্যদেরকে হত্যা করেছেন। সেটার সাথে পুরো সারা বাংলাদেশ এই প্রসেসের সাথে ইনভলভ ছিল না। ক্ষমতা কে নিয়েছে? 75-এ শেখ মুজিব মারা যাওয়ার পরে ক্ষমতা কে নিয়েছে? মোস্তাক আহমেদ। কোন দলের নেতা? আওয়ামী লীগের। তো আওয়ামী লীগের বাকশালের শেখ মুজিবের ক্যাবিনেটের 22 জন মোস্তাক আহমেদের সাথে একই ক্যাবিনেটে মন্ত্রী হয়েছে, পালাইতে হয়নি তো। আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ছিল। আওয়ামী লীগ 4 টুকরা হয়ে 79 সালে নির্বাচন করেছে না? 4 টুকরা আওয়ামী লীগ নির্বাচন করছে একসাথে। তাহলে কি পালায় নাই তো? তাহলে আওয়ামী লীগ লোকজন ছিল তো কেন? কারণ হচ্ছে শেখ মুজিবের অন্যায় অপকর্মের বিরুদ্ধে কু হয়েছে, পরিবারের সদস্যদেরকে হত্যা করা হয়েছে, সারা দেশবাসী খুশিও হয়েছে, কিন্তু গণ অভ্যুত্থান হয়নি এবং শেখ মুজিব পালায়া যায় নাই। এটা হলো সবচেয়ে বড় জিনিস। শেখ মুজিব দেশে ছিল, দেশে বসে সে খুনের শিকার হয়েছে। আপনি বলছেন 79 সালে নির্বাচন করেছে, কিন্তু এবারে যদি সুযোগ দিলে তো আওয়ামী লীগ নির্বাচন করবে। প্রশ্নে আসে নির্বাচন, গণ অভ্যুত্থান আর ওই কুয়ের শিকার হয়ে আওয়ামী লীগের ফিরে আসা তো এক জিনিস না। তাকে পদচ্যুত করা হয়েছে। তো পদচ্যুত করে যে পালায়া চলে গেছে তাকে আবার ক্ষমতায় আনা অথবা নির্বাচন করা, ক্ষমতা রাজনীতি করতে দেওয়ার আলোচনাটা কখন আসবে? যখন তার 17-18 বছরের কুকর্মের, খতিয়ানের, আমলনামার, গণহত্যার, নির্বাচন ধ্বংস করার, অর্থনীতি ধ্বংস করবার বিচার আচার হবে। এই নেগোসিয়েশন তাকে করতে হবে। যেই দলের একটা নেতাকর্মী এখন পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায় নাই, তারা শুধু ক্ষমা চাই না, বরং তারা এখনো পর্যন্ত মিছিল মিটিং করে হাসিনার কর্মকাণ্ডের প্রশংসা করে যাচ্ছে।
তারা কেউ এটার বিপক্ষে কথা বলছে না। অতএব সেরকম একটা দলকে নেগোসিয়েশনের সুযোগ, রিকনসিলিয়েশনের সুযোগ আপনি কোথায় দেবেন? হ্যাঁ, পার্থক্য কোথায়? যারা ফৌজদারি অপরাধ করেছেন তাকে ফৌজদারি বিচার করবেন, রাজনীতি অন্য জিনিস। আওয়ামী লীগ দল আকারে রাজনীতি করতে পারবে না, কিন্তু ব্যক্তি যারা কোনো ফৌজদারি অপরাধ করেন নাই, যারা অন্যায় করেন নাই, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করা, চাঁদাবাজি করা, তারপরে তাদের ব্যবসা বাণিজ্য দখল করা, সেইটা হচ্ছে আইনের শাসনের লঙ্ঘন। ওই সীমাটা আমাদেরকে মেনে চলতে হবে। সেক্ষেত্রে আমি যেটা প্রশ্ন করেছিলাম যে 24 পরবর্তী পাকিস্তান মডেলের দিকে ধাবিত হচ্ছে দেশ, 24 পরবর্তী সন্ত্রাস ও জঙ্গিবাদ কায়েম হয়েছে, সংখ্যালঘুরা অনিরাপদ, এই তিনটা অভিযোগ তিনি করেছেন। প্রথম কথা, সংখ্যালঘুর ব্যবসা দেখেন, বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তাহীনতা এটা একটা দিল্লির বয়ানের পলিটিক্স, যেটা আওয়ামী লীগ কন্টিনিউ করে যাচ্ছে। এবং আবুল বারাকাতের যদি রিসার্চ দেখেন, একটা বাটপার অর্থনীতিবিদ, যেটা আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল, এই দালাল অর্থনীতিবিদও পর্যন্ত দেখিয়েছে গত 30, 40, 50 বছরে আমাদের সংখ্যালঘুরা তাদের জমি জমা, ধন সম্পদ, বাড়িঘর দখলের লার্জ অ্যামাউন্ট 70 থেকে 80% হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা করছে। কিভাবে হইল? আওয়ামী লীগের সময় আপনার মনে আছে, প্রিয়া শাহ নামে এক হিন্দু মহিলা ট্রাম্পের কাছে গিয়ে বিচার দিছে না, যে বাংলাদেশের 3-4 কোটি হিন্দু এখানে অনিরাপদ। তো এটা কার আমলে করছে? কার আমলে? এই যে গত হাজার হাজার হিন্দুরা দেশ ছেড়ে চলে গেছে, বাংলাদেশের 56 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিল কারা? দিল্লির ব্লেসিং পাওয়া সরকার, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, প্রায় 30-35 বছর, 35-36 বছর। তাহলে এই পুরো সময়ে যদি হিন্দুদের সংখ্যা কমে যায়, অনিরাপদ হয়, চলে যায়, কার আমলে হয়েছে? তাদের আমলিত হয়েছে। প্রশাসনে দেখেন, সাবেক যে ডক্টর মোমেন যে ছিল আওয়ামী লীগের ফরেন মিনিস্টার, সে বলেছে না, প্রশাসনে 22 থেকে 26% পর্যন্ত হিন্দু জনগোষ্ঠী আছে। কিভাবে সম্ভব? তাদের জনগোষ্ঠী হচ্ছে 8-9%। তাহলে সিভিল সার্ভিসে তারা কিভাবে এই পরিমাণ সংখ্যায় যায়? এটা কি বৈষম্যের এক্সাম্পল? তাহলে এই বাস্তবতায় দেখতে হবে যে সত্যতা কতটুকু, আর হচ্ছে এর ভিতরে পলিটিক্স কতটুকু। পাকিস্তান মডেলের বিষয় হলো, দেখেন, দিল্লি আওয়ামী লীগকে দিয়ে একটা ফরেন পলিসি আমাদের এখানে এস্টাবলিশ করিয়েছে যে দিল্লির চোখ দিয়ে আমার ফরেন পলিসি ঠিক করতে হবে। যেভাবে 71 সালে সেই সেপ্টেম্বর অক্টোবর মাসে 7 দফা চুক্তি চাপিয়ে দিয়েছে যে আমার কোনো ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি থাকতে পারবে না, যে শর্তে ভারত আমাকে সাহায্য করেছে। অতএব সেই দিল্লির চোখ দিয়ে কেন আমি পৃথিবী দেখবো? আমি তো একটা স্বাধীন দেশ। আমি কার সাথে সম্পর্ক করব, কার সাথে করব না, আমি বেইজিংয়ে আগে যাব না মালয়েশিয়াতে আগে যাব না ওয়াশিংটনে যাব, সেটা ডিকটেট করবার মানুষ তো শুধুমাত্র দেশের মানুষ। তারা ডিকটেট করতে পারবে, তারা তারেক রহমানকে বলতে পারবে, এর বাইরে তো কারো বলার সুযোগ নাই। অতএব বাংলাদেশের সভরেন্টির কোয়েশ্চেনে, নিরাপত্তার প্রশ্নে চায়না, তুরস্ক, পাকিস্তান সবার সাহায্য লাগবে। কারণ আমরা একটা হস্টাইল বর্ডারে বাস করছি, যে আমার রাষ্ট্রের অখণ্ডতায় বিশ্বাস করে না, যে এই রাষ্ট্রটাকে স্বাধীন মনে করে না, তার 2 টাকার অ্যাম্বাসেডার ঢোকার পথে আইসা আমার সভরেন্টি নিয়ে কোশ্চেন করতেছে। তার ওই পারে বিজেপির যে ক্লাউন পলিটিশিয়ানরা আছে, কিছু মূর্খ 3য় শ্রেণীর 3rd গ্রেডেড পলিটিশিয়ান, তারা বলে বাংলাদেশকে তার অঙ্গ, তাদের শরীরের অংশের মতো মনে হয়, মানে ভারত মাতার অঙ্গ তারা মনে করে। তাহলে সেই জায়গায় যে দাঙ্গল পতাকা লাগাইছে, অখণ্ড ভারতের রাজনীতি করতেছে, বিজেপির ফ্যাসিবাদ, এগুলো মিলায় প্রতিদিন আমার স্বাধীনতা, সার্বভৌমত্বকে যদি কেউ লঙ্ঘন করবার চেষ্টা করে, আমার এটা রক্ষা করবারও তো আমাকে চেষ্টা করতে হবে। সেটার জন্য যদি বেইজিংয়ের সাথে সম্পর্ক করতে হয়, তুরস্কের সাথে করতে হয়, পাকিস্তানের তৈরি করা F-17 থান্ডার প্লেন কিনতে হয়, আমার দেশের 2 কোটি নাগরিককে যদি ট্রেন করতে হয়, সামরিক প্রশিক্ষণ দিতে হয়, সবই করতে হবে আমার স্বাধীনতা রক্ষা করবার জন্য। অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল। যদি শেখ হাসিনা ফেরে, বা আপনারা বলছেন হয়তো ফিরতে পারে, যদি ফিরে আসলে কাদের বেশি ক্ষতি, মানে কারা বেশি বিপদে পড়বে বলে মনে হয়? দেখেন, সে নিজেও বেশি বিপদে পড়তে পারে, হতে পারে অনেক কিছু। আমি বলতে পারবো না, বাট একটা জিনিস হলো, আমি কিন্তু কতগুলো সম্ভাবনার কথা বলছি। যে ধরেন হাইপোথেটিক্যালি, ধরেন উনি ফিরল, হয়তো সকল সম্ভাবনাকে আমি বাদ দিলাম, সব কিছুকে বাদ দিয়ে বললাম যে উনি প্লেনে করে কীভাবে প্লেনে ফিরল, এয়ারপোর্টে উনি যেদিন আসবেন সবাই জানলো, তাহলে কি হবে? তাহলে ওনার তো অনেক কর্মী সমর্থক আছে, আওয়ামী লীগের লোকজন তো আছে বাংলাদেশে। আওয়ামী লীগকে আপনি রাজনীতি করতে দেন বা না দেন, দিতে চান বা না চান, এর উপর তো নির্ভর করবেন এই লোকগুলো বাংলাদেশে আছে। এদেরকে আপনি বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দিতে পারবেন না, এরা কর্পূরের মতো উবেও যাবে না। তো তারা যদি ওখানে যায়, গেলে কি হবে? গেলে একটা ম্যাসাকার অবস্থা হয়ে যাবে। যে মনে করেন এখন ওনাদের যদি আপনি যেতে না, যেমন ধরেন 23 তারিখে ওনাদের প্রতিষ্ঠা বার্ষিকী, কই অনলাইনে কে জানি কী বলছিল, প্রতিষ্ঠা বার্ষিকী পালন করো, কী পালন করবো তাও বলে নেই কিছু।
তাতেই দেখেন গভর্নমেন্ট 6 জেলায় আর্মি নামাই দিছে, বিজেপিও নামাইছে। বিজেপিও নামাইছে। তো এখন তার মানে কী হয়েছে, পুলিশের উপর গভর্নমেন্ট নির্ভর করতে পারে নাই। তো এটা তো আমি মনে করি যে এক ধরনের ভীতি, এবং এই ভীতিটা একদম অমূলক ভীতি, সেটা আমি হয়তো ভাবতে পারি, কিন্তু গভর্নমেন্ট তো ভাবে নাই। গভর্নমেন্ট তো নামাইছে, এখন নামে গভর্নমেন্ট কিন্তু তার শক্তিমত, তার পরিচয় দিচ্ছে, তারা এতটুকু ভয় পাইছে। এখন যদি শেখ হাসিনা চলে আসে তাহলে গভর্নমেন্ট কী করবে? গভর্নমেন্ট বলতে ঠিক আছে, ওখানে কেউ যাইতেই পারবে না, ওখানে 144 অথবা আপনি কারফিউ দিয়ে দিলেন, ধরলাম, সবই ধরলাম, যে তারপর সে আসলো। এখন বলবেন যে না, তাহলে এত সে বোকা হবে না, আসবে না। শেখ হাসিনা আপনি হাজার সমালোচনা করেন ভাই, কোনো সমস্যা নাই, কিন্তু সে যে একজন সাহসী মহিলা, এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। তার কিন্তু ভাই সাহস আছে। 1/11 সময় দেখছি আমরা, আমেরিকা চলে গেছে, আমেরিকা থেকে তারা সবাই বলছে আপনি যায়েন না, সে কিন্তু দেশে চলে আসছে। তো এখন সাহস, দুঃসাহস অনেক কিছু হতে পারে। ধরলাম এই সাহসটা তার জন্য ক্ষতিকর, ধরে নিচ্ছি কথার কথা, ক্ষতিটা কী হবে? তাকে নিয়ে আপনি জেলে ঢোকাবেন, ঠিক আছে, ঢুকালে পরে কী হবে? তাহলে ফাঁসি দিয়ে দিবেন, কারণ তার বিরুদ্ধে তো ফাঁসি রায় আছে, অথবা আপিল হবে। আপিলের দিন এখনও হবে কিনা আমি জানি না, ডিসেম্বরে আসলে বোধহয় আপিলের মেয়াদ থাকবে কিনা আমি বলতে পারবো না, মনে হয় থাকবে না। তাহলে আপনি নেতা ফাঁসিতে চড়াই দিলেন, তারপর কী হবে? তারপর কী হবে? তারপরে কিন্তু সহজ কিছু হবে না। তারপরে যেটা হবে সেটার আফটার ইফেক্টে কিন্তু গভর্নমেন্টকে ভাবতে হবে। বাংলাদেশে একটা অস্থিরতা আর কতদিন চলবে ভাই? কাজেই আমি জানি না উনি কেন এগুলি বলেন, কেন বলেন না, অথবা সরকার কীভাবে হ্যান্ডেল করবে, আমি এগুলি বলতে পারবো না। কিন্তু একটা জিনিস হলো কি জানেন, আমি নিজে সবসময় মনে করি যে দেশে অস্থিরতা বেশি দিন থাকা ঠিক না। দেশটাকে আপনি দেশটাকে যদি গড়তে চান, সামনের দিকে নিতে চান, দেশটাকে দয়া করে বিভক্ত করেন না। ফুয়াদ ভাই এখানে আছেন, ওনার পলিটিক্যাল পার্টি ওনার একটা আছে, ওনাদেরও একটা ভয়েস আছে। কিন্তু আমি সকল পলিটিক্যাল পার্টিকে বলি যে আপনারা বিভক্তি রাজনীতি আর করেন না। যে খারাপ, সে সমাজে খারাপভাবে চলবে, লোককে তাকে খারাপ বলবে, তাকে লোকে ভোট দেবে না। কিন্তু সবাইকে নিয়ে চলার চেষ্টা করেন। ওই তুমি বাদ, তুমি এই দেশে নাগরিকই না, যাও, তুমি কোনো কথা বলতে পারবে না। এই যে প্রবণতাটা, এই প্রবণতাটা আলটিমেটলি দেশের জন্য লং রানে কোনো উপকার আসবে না, এটা আমি নিজে পার্সোনালি বিশ্বাস করি। আর ফুয়াদ ভাই যে কথাটা বললো যে আওয়ামী লীগ মানে যে দলটাকে দেশ থেকে একবার পালাইয়া যেতে হয়, তারা আর ব্যাক করতে পারে না, এটা হয়তো অনেক জায়গায় আছে, আবার অনেক জায়গায় নাইও। কিন্তু কি আছে কি নাই তার উপর আগামীকালকেও হবে, এটাও ঠিক না। আবার বৃষ্টির দিনে বজ্রপাত হয়, শুকনোর সময় বজ্রপাত হয়, হতেই পারে। এই যে মার্কোস চলে গেছিল ওটা ফিলিপিন্স থেকে, তার পোলা তখন ওই দেশের করে সরকার প্রধান, তারই ছেলে, ওই পার্টি। তো এগুলো হবে না একদম, তা তো না। তো এখন কোশ্চেনটা হলো কি, মানুষ অনেক কিছুই ভাবে। বিষয়টা হলো যে বর্তমান সরকার যদি আওয়ামী লীগের আসার প্রয়োজনীয়তাটাকে জনমনে বুঝাতে পারে যে ওকে ছাড়াও তোমাদের চলবে, দেখো না আমি কত ভালো করতেছি, তাহলে মানুষ চুপচাপ থাকবে। আর সরকার যদি সেই কাজটা, যে জিনিসটা ডক্টর ইউনূস পারে নাই, ডক্টর ইউনূসটা একটু সুবর্ণ সুযোগ পাচ্ছিল, কিন্তু সেটা পারে নাই করতে। এখন দেখা যাচ্ছে যে ইউনূসের আমলে নাকি সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। যদি সে ঠিকঠাক মতো চালাইতে পারতো, মানুষ তো ভুলেই যেত আওয়ামী লীগের কথা, কিন্তু সে তো পারে নাই। ধীরে 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 আওয়ামী লীগ, আপনি রাস্তাঘাটে যান, আমি তো রাস্তাঘাটে যাই তো, অনেক সময় দেখা সাক্ষাৎ তো হয়, লোকজন তো কথাবার্তা বলে, শুনি তো। এটা তো শোনার জন্য আওয়ামী লীগকে খেদানো হয় নাই। যে কথা শুনি এটা শুনতে তো আমি চাই না, কিন্তু শুনি তো। মানুষ কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে যে হতাহতের ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার নেতৃত্বাধীন, সেই ঘটনার জন্য শেখ হাসিনা তো ক্ষমা চায়নি, তাদের দলের নেতাকর্মীরাও ক্ষমা চায় না, যার ফলশ্রুতিতে আওয়ামী লীগে ফিরে আসাটা দেখেন। এখানে একটা জিনিস আমি বলি আপনাকে, 24-এর গণঅভ্যুত্থানে যে ঘটনাবলী ঘটছে, যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে, এর জন্য আওয়ামী লীগ সরকার দায়ী, শেখ হাসিনার সরকার দায়ী। ধরেন পঞ্চগড়ের আওয়ামী লীগের যে সভাপতি, ইউনিয়ন সভাপতি, সে দায়ী। যদি সে অভ্যুত্থানে বিরোধী থাকে তাহলে তো বিরোধীতা কি আপনি কীভাবে বুঝবেন? অনেক সময় আমরা দেখেছি তো, ওই সময় কি ও বলছে যে হ্যাঁ শেখ হাসিনা আমি আপনার সঙ্গে আছে, আপনারা করেন, আর ওইটা শুনে শেখ হাসিনা গুলি করছে? না, তা তো না। তাহলে বিষয়টা হলো কি, যে আপনি একটা ঘটনার জন্য সবাইকে দায়ী করেন না,
সবাইকে দায়ী করলে আর কেউ থাকবে না বাকি ভাই, সবাইকে দায়ী করলে আর কেউ থাকবে না, সবাই মিলে এই একাম করে নাই। তো এখন এই ঘটনাগুলির জন্য আওয়ামী লীগের উচিত ছিল ক্ষমা চাওয়া, আমি মনে করি পার্সোনালি ক্ষমা চাওয়া উচিত ছিল। সেই ক্ষমা চাওয়ার মতো উদ্যোগ আপনি নিয়েছেন, নেন না কেন? সরকারই তো নিতে পারে ইচ্ছা করলে। ক্ষমাটা সে কোথায় কার কাছে চাবে? 1 নম্বর। 2 নম্বর, প্রথম দিকে কয়েকদিন দেখেন আওয়ামী লীগের, আমি যেটা মনে করি আওয়ামী লীগের ওই সময় সরকারে যারা ছিল, আওয়ামী লীগ দল যারা চালাতো, সেন্ট্রাল কমিটিতে যারা ছিল, আওয়ামী লীগের বিভিন্ন এমপি যারা ছিলেন, এরা প্রত্যেকটা লোককে আপনি দায়ী করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু তার বাইরে এরকম লোক খুলতে সারা দেশে কত হবে? 10,000 হবে, 50,000 হবে, 1 লাখ হবে, এর চেয়ে বেশি আপনি পাবেন না যারা এই কাজের সঙ্গে জড়িত ছিল। তো তাদের কি হবে? তাদের কি রাজনীতি করার অধিকার থাকবে না? এটা কি আপনি বলবেন না এই আওয়ামী লীগের রাজনীতি এর জন্য দায়ী? যদি আপনি বলেন আওয়ামী লীগের রাজনীতি কি 2014 থেকে শুরু হয়েছে নাকি রে ভাই? এর আগে আওয়ামী লীগের রাজনীতি ছিল না? অবশ্যই ছিল। তাহলে কাজেই এত সরলীকৃত, হ্যাঁ আপনার হয়তো ব্যক্তিগত একটা ক্রোধ থাকতে পারে, রাগ থাকতে পারে, কই ওই যে ক্ষমা চাওয়ার কথা বলতেছেন, ক্ষমা তো জামাতও চায় না। জামাত চাইছে ক্ষমা পর্যন্ত, বিভিন্ন জামাত ওই সময় এই রাজনীতি করে নাই। বলেন ওই সময় যে গণহত্যা হয়েছে, ওই গণহত্যার প্রতি কি জামাতের রাজনীতি ছিল না? জামাত ক্ষমা চাইছে? চায় নাই তো। আমাদের এখানে আওয়ামী লীগও চায় নাই, জাসদও চায় নাই, ওয়ার্কার্স পার্টিও চায় নাই। চাওয়া উচিত আমি মনে করি। তোমরা তো ভুল করছো রে ভাই। জি, যেতে চাই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমরা একটি অন্য প্রসঙ্গে যেতে চাই, যেহেতু আজকে বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছেন যে কোনোভাবে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার তিনি করেছেন। এক্ষেত্রে আবার এনডিটিভির একটি প্রতিবেদন, সেখানে বলা হচ্ছে এই তিস্তা মহাপরিকল্পনায় চীনের যে সহযোগিতার কারণে ভারতের একটা উদ্বেগ রয়েছে। এই উদ্বেগটা কি কোনো প্রধান কারণ হয়ে যাবে কিনা ভারতের উদ্বেগটা? যদিও চীনের রাষ্ট্রদূতের জবাবও দিয়ে দিয়েছেন। আপনি কি মনে করেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কতটা সহজ বা করা যাবে কিনা, যেহেতু আওয়ামী লীগ আমলে আমরা বারবার পিছাতে দেখেছি? আচ্ছা, মাসুদ ভাইয়ের একটু রেসপন্স করি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আর সরকার আলাদা করার এই চেষ্টাটা কিন্তু গণহত্যাকে ছোট করার একটা অ্যাটেম্প্ট হয়ে যাবে আর কি। মাসুদ ভাই হয়তো গুড ফেইথে বলে থাকতে পারেন। প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ সরকারটা জিনিস কাঠামোটা কি, সে কিসের উপরে ভিত্তি করে তার এই সকল কর্মকাণ্ড করেছে? দেখেন, শুধু কি পুলিশ, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন গুলি করেছে? গুলি কি আওয়ামী লীগ করে নাই? ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ছেলেপেলের হাতে কি আমরা অস্ত্র দেখি নাই? শত শত খুন গত 15, 16, 17 বছরে হাজার হাজার খুনের সাথে কি এই বাহিনীগুলো জড়িত ছিল না? তারা বিরোধী দলের নেতা, বিএনপি, ছাত্রদল, যুবদল, জামাত, শিবির ধরে ধরে পিটায়া তারপরে হচ্ছে থানায় সোপর্দ করে নাই? এদের বাড়িঘর সহায় সম্পত্তি দখল করে নাই? এলাকা ছাড়া করে নাই? 1,34,000 মিথ্যা মামলা সব কি পুলিশ করেছে? পুলিশকে দিয়ে এরা করায় নাই? তাহলে প্রশ্ন হচ্ছে, এবং আপনার মনে থাকার কথা 14 দলের মিটিং হওয়ার পরে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হবে, আপনার মনে আছে? এবং সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে যে মিলিটারি ডিপ্লয় করা হবে, শুট অন সাইট পলিসি এনফোর্স করা হয়েছে, মিলিটারি ডিপ্লয় করা হয়েছে 14 দলের মিটিংয়ে কিন্তু, এবং সেটা গণভবনে হয়েছে। তো 14 দলের ভিতরে কি আওয়ামী লীগও দল আকারে উপস্থিত ছিল না? এই গণহত্যার জন্য বাহিনীগুলোকে নামানো, এমার্জেন্সি কল করা, মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া, কালেকটিভলিতে এইগুলো করেছে। তারপরে হচ্ছে কাঠামোগতভাবে দেখেন, এই যে স্থানীয় পর্যায়ে যত নির্বাচিত লোক ছিল, সোকল্ড নির্বাচন ছাড়া যারা এই পদগুলো দখল করেছিল, এরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা না? ওয়ার্ডে, ইউনিয়নে, মহানগরীতে, বিভিন্ন কমিটিতে এরাই তো এই কাজগুলো করেছে। এরাই তো লুটপাট কি শুধু আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যরা পালাইছে, এমপিরা পালাইছে? গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে লোকজন পালায় নাই? আমাদের অধিকাংশ গ্রামে গঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা তো পলাতক, যারা বিএনপির সাথে লিয়াজো করে টাকা পয়সা দিয়ে টিয়া ম্যানেজ করে থাকতে পারতে থাকতেছে, বাইরে পাঠাইছে। প্রশ্ন হচ্ছে আপনি কাকে কতটুকু শাস্তি দেবেন, তার অপরাধ কতটুকু? ধরেন ওই জেলার ইউনিয়নের যে আওয়ামী লীগের সভাপতি যার কথা বলছেন মাসুদ ভাই, যে তার অপরাধ হাসিনার অপরাধের সমান না। হাসিনার যদি মৃত্যুদণ্ড হয় এই হাজার হাজার খুনের জন্য, তার এইরকম একটা ফ্যাসিস্ট কাঠামো টিকিয়ে রাখার জন্য, এরকম একটা জঙ্গি গোষ্ঠীকে 17 বছর টিকিয়ে রাখার জন্য তার হয়তো 6 মাস হইতে পারে, 9 মাস হইতে পারে, অথবা কোনো কিছু হইতে পারে না। সে হয়তো একটা কমিশনের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করবে যে আমি এই ফ্যাসিবাদী কাঠামোর সাথে জড়িত ছিলাম, এটাই আমার ভুল। তাহলে আপনি কি করবেন? আমি ইতিমধ্যে আপনার অনেক প্রসেস হইতে পারে, তওবা কমিশন হইতে পারে। আমি এটার একটা ডিটেল প্রস্তাবনা আপনার সাথে সহ বিভিন্ন জায়গায় বলেছি যে আমাদের একটা পাবলিক হিয়ারিং কমিশন করা দরকার, গণশুনানি কমিশন,
যেটা আমেরিকাতে সিনেট হিয়ারিং হয়, কংগ্রেশনাল হিয়ারিং হয়, ব্রিটিশ পার্লামেন্টে হয়, যেখানে আপনার দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে যেখানে যেখানে গণহত্যা হয়েছে সেরকম বহু দেশে এরকম কাঠামোগত গণশুনানি আছে, যেখানে এসে ভিকটিমরা কথা বলবে, রাজনীতিবিদরা কথা বলবে, সাংবাদিকরা কথা বলবে, মানবাধিকার কর্মীরা কথা বলবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা গিয়ে কথা বলবে, তারা গিয়ে কনফেশন করবে যে কে কতটুকু অন্যায় করেছে করে নেই, এবং তখন আপনি ফৌজদারি মামলা হিসাবে হিসাব করবেন। সেক্ষেত্রে তো মাসুদ ভাই বলছেন যে আওয়ামী লীগ ক্ষমতা কেন চাইবে, জামাতও তো ক্ষমতা চায়নি, জাসদ ক্ষমতা চায়, ক্ষমা চায়নি, সেটার জন্য দায় কার? সেই দায় কি আমাদের জেনারেশনের, মানে 2024-এর গণ অভ্যুত্থান যারা করছে তাদের দায়? এটা তো ওনাদের জেনারেশনের ফেইলিওর, যারা গত 40-50 বছর ধরে পলিটিক্স করছে, পলিটিক্যাল পার্টিসগুলো, তাদের কালেকটিভ ফেইলিওর যে তারা সেই কাজটা কেন করতে পারে নাই। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি 24-এর ফ্রেমকে তো 24-এর মতো করে ডিল করবেন, আপনি কি 71-এর ফেইলিওরটাকে কন্টিনিউ করতে চান? ওখানে কাউকে দোষী করা যায় নাই, অ্যাকাউন্টেবল করা যায় নাই, সো 24টাও আমরা মাফ করে দেবো, মানে এটা তো হইতে পারে না। আপনি পুরাতন একটা অপরাধের বিচার করতে পারেন নাই, এই জন্য কি আপনি 24-এর অপরাধের বিচার করবেন না? তাহলে কাঠামোগতভাবে তো এই জিনিসকে আমরা মেনে নিতে পারি না। যারা গণহত্যা ধ্বংস করেছে, তারা আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর, আপনি বাজেট নিয়ে আলোচনা করবেন, এই বিএনপিকে এখন আমরা যত সমালোচনা করব, এর প্রত্যেকটা সমালোচনার রসুনের কোয়া তো আপনার আওয়ামী লীগের মধ্যে, তার 17-18 বছরের শাসনের যে কাঠামো, যেগুলো আমরা এখনো ফেস করতেছি। সেই জন্য হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে গণশুনানি কমিশন করেন, অনেকগুলো মডেল আছে, আমি অনেকগুলো মডেলের কথা এর আগে বিভিন্ন সময় বলেছি। আপনি সাউথ কোরিয়ান মডেলের কথা বলবেন, অথবা জার্মানির মডেলে যাবেন, অথবা হচ্ছে আপনি রিসেন্ট কোনো মডেল আপনি আবিষ্কার করবেন, রুয়ান্ডার মডেলে যাবেন, এগুলো নিয়ে কথা বলেন, সরাসরি কথা বলেন কি অপশনে যাবে। কিন্তু পলিটিক্স ইজ অন্য জিনিস, পলিটিক্যালি তার কোনো স্পেস থাকতে পারবে না এই কাজের পরে, বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত। মিস্টার ফুয়াদ তাহলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রথম কথা হচ্ছে যে উদ্বেগ দেখেন কিনা? রাইট, প্রশ্ন হচ্ছে যে ভারতের উদ্বেগ থাকা না থাকার বিষয়ে আপনি আলাপ করতে পারেন, কিন্তু প্রশ্ন জিনিসটা আমার করা দরকার সেই জিনিসটা আমাকে করতে হবে। আমি ধরেন যদি বেশি পেঁয়াজের চাষ করে আমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাই, আমার আর পেঁয়াজ ভারত থেকে আমদানি করার না লাগে, এই প্রশ্নটা কি ভারতের উদ্বেগের সাথে সংশ্লিষ্ট, অথবা আমার কিছু যায় আসে কিনা? আমি যদি এখানে পদ্মা ব্যারেজ করে আমার 34-35টা জেলার কৃষক, আমার যারা জেলেরা আছেন, আমার যারা ওই পাড়ের মানুষগুলো আছেন, কোটি কোটি মানুষ, তারা যদি সচ্ছল জীবনযাপন করতে পারে, তাহলে সেটা নিয়ে কি ভারতের উদ্বিগ্ন হওয়ায় আমার কিছু যায় আসে কিনা? আমি যদি সীমান্ত পাহারাদার বাড়াই সংখ্যায়, সীমান্তে আমি আধুনিক অস্ত্র দেই, আমি যদি ক্যামেরা লাগাই, রাতের ভেতরে নাইট ভিশন ক্যামেরা দেই, এইটা করাই, রাডার বসাই, তারপরে ড্রোন ইউজ করি, এতে কি ভারতের উদ্বিগ্নতায় আমার কিছু যায় আসে কিনা? প্রথম কথা হলো আমার যায় আসে না, কিছু যায় আসে না। আমি যেটা করব আমার দেশের স্বার্থে এটা করার দরকার কিনা, তারপরে হবে বলে মনে হয়, হবে কিনা সেটা অন্য আলোচনা। বাট কনসার্নের কথা বলছি, যে দিল্লির এখানে কনসার্ন আছে, এটাতে প্রথম কথা হচ্ছে আমার কিছু যায় আসে না কার কি কনসার্ন আছে। দ্বিতীয়ত হচ্ছে তারপরও প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তার সাথে আপনি কথা বলেন, কি কনসার্ন আপনার বলেন আমাকে, আপনার কোন কনসার্ন আছে যেটা আপনার সভরেন্টিকে এফেক্ট করতেছে, যেটা আমি কাজটা করলে আপনার ক্ষতি হবে। আপনি কি আমার কোনো কনসার্ন মেনেছেন? আপনি যে সেই 74-75 সাল থেকে ফারাক্কা ব্যারেজ চালু করে রাখছেন, আপনি যে 54টা অভিন্ন নদীতে বাদ দিয়ে রাখছেন, আপনি কি কোনোদিন আমার কনসার্ন বোঝার চেষ্টা করেছেন? আমার দেশের 1/3 যে মরুভূমি হয়ে গেছে, $60 বিলিয়ন উপরে ক্ষতি হয়েছে আমার কৃষকের, জেলেদের গত 50 বছরে, সেই কনসার্ন কি আপনি রাখছেন? আপনি যে প্রতি মাসে আমার 30-40-50 জন করে সীমান্তে মারছেন, আমার উদ্বিগ্নতা কি আপনি মাথায় রাখছেন? আপনি যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ইন্টারফেয়ার করতেছেন, আমার দেশকে স্টেবল থাকতে দিচ্ছেন না, এই যে সনাতনীদেরকে খেপাচ্ছেন, উস্কাচ্ছেন, হিন্দুদেরকে দিয়ে পলিটিক্স করাচ্ছেন, আপনি যে আওয়ামী লীগকে, হাসিনাকে কয়দিন পর পরে ফেরানোর চেষ্টা করেন, এটা নিয়ে আমরা উদ্বিগ্ন না? আপনি আমার দেশে যার বিরুদ্ধে মৃত্যুদণ্ড হয়েছে, ফাঁসির আসামি, গণহত্যার আসামি, তাকে আপনারা সব দল মিলে আশ্রয় দিয়েছেন, দিল্লিতে থাকতে দিচ্ছেন, হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ওই পারে রেখেছেন যারা এখানে অস্থিতিশীলতা তৈরি করছে, একটা বক্তব্য দিয়ে দিচ্ছেন, আবার 2-4-5 হাজার আওয়ামী লীগের লোকজন গ্রেফতার হইতেছে, মাইর খাচ্ছে, এগুলো আমাদের উদ্বিগ্ন হওয়ার বিষয় না? তাহলে প্রশ্ন হচ্ছে আপনার উদ্বিগ্নতাকে আমি কখন সম্মান করব? যখন আপনি আমার কনসার্নকে সম্মান করবেন। সেক্ষেত্রে এটা উদ্বেগ, ভারতের উদ্বেগের বিষয়টা আমাদের মাথায় নেওয়ার দরকার নেই। আমরা বলবো, মানে কথা বলতে শুনতে তো সমস্যা নেই। বাংলাদেশ সরকার যেতে চাই। মাসুদ কামাল, আপনার কি মনে হয়, যারা বলছেন এনডিটিভি নয়াদিল্লির আশঙ্কা চীনের উপস্থিতি বাড়লে, চীন যেহেতু সহযোগিতা করবে বলেছে, চীনের উপস্থিতি বাড়লে ভারতের নিরাপত্তা উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী একটি এই গুরুত্বপূর্ণ করিডোরের কৌশলগত নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। যেটা চিকেন নেকের কথা বলছে শিলিগুড়ি। তো আপনি কি মনে করেন, আসলে ভারত এটা করতে দেবে? দীর্ঘদিন বাধাও দিয়েছিল আমরা যতটুকু জানি। বাধাটা কীভাবে দেবে? ভারত কি আমার ভূখণ্ডে আসবে?
আমাদের- আমলে আমরা আমি- বেশ উদ্যোগ আমি নেওয়া আমি হচ্ছে। একটা আমি একটা সহজ কথা ভাই, আমি একটা প্রকল্প করব। কোথায় করব? আমার ভূখণ্ডে করব। Must. কেন প্রকল্পটা করার দরকারটা কি আমাদের? কারণ আমার এখানে পানি পাচ্ছি না। পানি পাচ্ছি না কার জন্য? ভারতের কারণে। ভারত আমাকে পানি দিচ্ছে না, সেটা আপনি খুব ঠান্ডা মাথায় দেখছি না। আমি আরেকজন লোককে দাওয়াত করে দেবে, তুমি কাজটা আমার করে দাও। এখন ভারত বলবে না, তুমি ওরা আসতে দিব না। কেন আসতে দিবেন না ভাই আপনি? ও তো আপনার জায়গায় আসবে না, ও তো আমার জায়গায় আসবে। কারণ আমার জায়গায় আমি কি আমার সমস্যা মেটানোর জন্য যেটাকে আমি ভালো মনে করি সেটাকে আমি করতে পারবো না? আমি পারবো না। কেন? আপনি যদি মনে করেন যে ও আসলে পরে আপনার সমস্যা হতে পারে, আপনি মনে করেছেন, ঠিক আছে, আপনি মনে করতেই পারেন, তাহলে আপনি পানি ছেড়ে দেন। তাহলে আপনি পানি ছেড়ে দিলে পারেন, তাহলে তো আমার এই কামটা করতে হয় না। ভাই কথাটা সিম্পল। আপনাকে উদ্বেগ থেকে মুক্ত রাখার জন্য আমি না খেয়ে মরে যাবো, এটা কেমন আবদার ভাই? এটা কেমন আবদার হলো? আপনি আপনি একটু উদ্বিগ্ন হবেন, এই জন্য আমাকে না খেয়ে মরতে বলেন আপনি। আমি রাজি হবো। আমি যদি আমার মধ্যে মিনিমাম নিজের প্রতি ভালোবাসা থাকে, এটা মানবো। পৃথিবীর কেউ মানবে না তো। ওনারা ওনাদের কথা বলবে, আমরা আমাদের কাজ মতো করবো। কাজ করে যাবো। হ্যাঁ, সেই সাথে আর নতুন একটি বিষয়টা সামনে এসেছে সম্প্রতি, নো আর্জেন্টিনা নো ব্রাজিল লা ইলাহা ইল্লাল্লাহ এরকম স্লোগান দিয়ে একটা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যারা মিছিলে অংশ নিয়েছেন তাদের হাতে ইসলাম ধর্মের কালেমা লেখা সাদা কালো পতাকা। জাস্ট এই পতাকাটা, প্রশ্ন হচ্ছে নিতান্তই ধর্মীয় অনুভূতি থেকে এসব করেছেন নাকি কোনো বিদেশি শক্তির স্বার্থে কাজগুলো হচ্ছে? যেহেতু ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজা যেদিন অভিযোগ করলেন যে বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের তৎপরতা রয়েছে, ঠিক সে সময়ে বাংলাদেশে এই ধরনের একটি কার্যক্রম, এটা কি কোনো ধরনের ষড়যন্ত্র কিনা অন্যান্য দেশের, নাকি আদৌ আমাদের দেশে এই ধরনের কোনো এটা যে কোনো কিছু হতে পারে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু আমার বক্তব্য হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা লাগাইতে হবে, লাগাই নিয়ে তারপরে এটার সঙ্গে অন্য কারোর সঙ্গে তুলনা করতে হবে, এই চিন্তাটাই তো খারাপ। মানে লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা আমি যে কারণে বলি, এটা আমি যে কারণে বলি, এই পতাকাটা আমি যে কারণে উড়াবো, তার সঙ্গে কি ব্রাজিল আর্জেন্টিনা পতাকার সঙ্গে কি কোনো রকম প্রাসঙ্গিক না। বিরোধ তৈরি করে? জি না। এটা দুটো কি একই লাইনে আলাপ হলো? এক লাইনে আলাপ হলো না তোরে ভাই। তো এখন এইটার সঙ্গে মিলানোর দরকারটা কি? এটা যারা মেলানে এভাবে দেখেন, সব খালি নো ব্রাজিল নো আর্জেন্টিনা বলার দরকার নেই তো ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ এই যে পতাকাটা, এই যে কালেমাটা, এটার সঙ্গে তো কোনোটারই কোনো তুলনা হয় না। আপনার সারা জীবনের কোনো চিন্তার সঙ্গেই কোনো কিছুর সঙ্গে এটা তুলনীয় নয়। যেটা তুলনীয় নয় সেটাকে সে তুলনায় আনতেছে কেন? এটা কেমন যে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়াইলে পরে ওইটা ওই 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 কালেমাটা আমার মন থেকে চলে যাবে? এটা কেমন ভাই? এগুলি হলো কি জানেন, এগুলো হলো কি, এগুলো একটা মতলববাজি। এর পেছনে একটা মতলব আছে। আর মতলবটা কি, এটা সরকারকে খুঁজে বাই করতে হবে। এবং যারা এই মতলবে কাজকর্ম করে, দেখেন আমার বয়সটা কম হয় নাই, এতদিন বয়সে অনেকগুলি বিশ্বকাপ দেখি, 82 থেকে বিশ্বকাপ দেখি, মোটামুটি বুঝে শুনে দেখি। আমি এরকম কোনদিন দেখি নাই যে ব্রাজিল আর্জেন্টিনা পতাকার সঙ্গে ওইটা যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থা আসবে। এটা কি সাংঘর্ষিক নাকি? ওইটা এক জিনিস, এটা আরেক জিনিস। তো এটাকে এটা আনতে হবে কেন? এগুলো তো চলছে, দীর্ঘদিন চলছে, এখনো চলছে। সেগুলোকে আপনি ইচ্ছা করলে একবারে উচ্ছেদ করা যাবে না। কারণ সেখানে আপনার সেটার সাথে জনগণের আপনার কর্মসংস্থানের একটা বিষয় কিন্তু জড়িত আছে। যেই চার্জিংয়ের মাধ্যমে যে অটোরিকশাটা চালানো হচ্ছে, সেটার সাথে একটা পরিবার বা 2-3টা পরিবার জড়িত এই ইয়ের সাথে। সেইটা হঠাৎ করে আপনি এটা উচ্ছেদ করতে পারবেন না। এই জন্যই আমরা সেটাকে বৈধকরণের জন্য যেটা করা হচ্ছে সেটা ই অটো যেটা বলা হচ্ছে, যে আমরা এখানে এই সোলারের মাধ্যমে বিদ্যুৎ নিয়ে সেই বিদ্যুতের মাধ্যমে আমরা অটোগুলো চালাবো। সেটা কিন্তু একটা প্রক্রিয়া চলছে এবং এটা অনুমোদনের পর্যায়ে রয়েছে এবং সংসদে কিন্তু গত অধিবেশনে এই ব্যাপারে কিন্তু বিলও পাস হয়েছে। একটা বিলও পাস হয়েছে। স্বাভাবিকভাবে একটা বিল আইন পাস হয়েছে, আইনটাকে যখন বাস্তবে আপনি রূপ দিতে যাবেন সময় লাগবে। আর ইচ্ছা করলে আজকে বললে কালকে তো আপনি এই অটোগুলো এখানে উচ্ছেদ করতে পারবেন না। কারণ যে অটোগুলো এইভাবে চলছে সেগুলোকে আপনি উচ্ছেদ করেন, তাহলে সেই লোক আরেকটি যখন অটো কিনবে তাহলে সেখানে টাকা লাগবে। গভর্নমেন্ট এইভাবেও চিন্তা করতেছে যে সেই অটোগুলো নিয়ে গভর্নমেন্ট সাবসিডি দিয়ে তাকে এই কিস্তির মাধ্যমে সেটা দিতে পারে কিনা,
সেটারও চিন্তা ভাবনা হচ্ছে, অনেক রকম আলোচনা হচ্ছে। এটা আগামী 2-3 মাসের মধ্যে হয়তো এই জিনিসটা একটা বাস্তবে রূপ নিবে। এবং এই যে আপনার বাস যেটা বলা হচ্ছে সেটাও কিন্তু এরকম। এখন যেরকম ফুয়েলিং করা হয় এই যে গ্যাস স্টেশনগুলিতে যে গ্যাস দেওয়া হয়, কিংবা এলপিজি, কিংবা আপনার ধরেন এই যে তেলের, ওরকম আপনার সোলারের মাধ্যমে আপনার সেই গ্যাস স্টেশনগুলিকে আপনার গ্যাসে পরিণত করা এবং এনার্জির মাধ্যমে যে বাস চালানো, সেই ব্যাপারেও কিন্তু একটা উদ্যোগের নিয়ে আলোচনা হচ্ছে। যাই হোক, এটা নতুন উদ্যোগ নিতে গেলে তো একটা সময় লাগবে। আর আমাদের বাংলাদেশে একটা আমলাতান্ত্রিক জটিলতা তো আছেই, লাল ফিতার দৌরত্বকে যেটা বলা হয়, এই আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে ওই জিনিসটাকে আপনার মাঠে গড়ানোর জন্য যে সময়টা দরকার, সেই সময়টা অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই পর্যন্ত আমাদের যে দুর্ভোগ, এই দুর্ভোগটা শুধু আপনি কেন, সবাইকে এটা সহ্য করতে হবে। এবং এই যে একটু আগে যেটা বললো যে মানে লোডশেডিং এর যে ব্যাপারটা, এটা শুধুমাত্র গ্রাম অঞ্চলে না, এটা সব জায়গায় লোডশেডিংটা সমানভাবে দেওয়া। এবং ওই যে আমাদের গ্রামীণ যে অর্থনীতি কিংবা আমাদের যে শিল্প, এখানে যাতে এইগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এটার জন্য প্রধানমন্ত্রীর স্ট্যান্ডিং একটা অর্ডার কিন্তু আছেই, সেগুলো করেই কিন্তু লোডশেডিংটা করা হচ্ছে বলে আমি মনে করি। জি, নিয়েছে। আপনারা কি ইতিবাচকভাবে দেখছেন নাকি এর মধ্যে কোনো আপনাদের বক্তব্য আছে? না, এই বাজেটের ব্যাপারে তো আমরা বলেছি যে কিছু জায়গা তো পজিটিভ আছে। যেমন এই যে সংশোধন করার সময়ে একটা জিনিস, ক্ষুদ্র যারা দোকানদার কিংবা এই লেভেলের ব্যবসায়ী, তাদের একটা জিনিস একটু স্বস্তি দেবে, সেটা হচ্ছে যে ওই অগ্রিম কর একটা নিতে যাচ্ছিল, এটা থেকে সরকার সরে এসেছে। এটা নিলে আসলে দ্রব্যমূল্যের দাম বাড়তো, অনেক কিছু হতো। এখন চেষ্টা আছে অনেকগুলো জিনিস চেঞ্জ করার, কিন্তু যেটা বাজেট নিয়ে আমাদের সার্বিক বক্তব্য, এই বাজেট বাস্তবায়ন করাটাই তো হলো ভাবে সবচেয়ে চ্যালেঞ্জ। কারণ দুটো বড় অনুমানের উপরেই বাজেটটা দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে 9,38,000 কোটি টাকার একটা বড় বাজেট, প্রধানমন্ত্রী বলেছেন যে এটা বাস্তবতার নিরিখে এত বড় বাজেট দিতে হয়েছে, সেটা আপত্তি থাকতো না যদি সেটা বাস্তবায়নের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আমরা দেখা যেত। এখন আমরা 6 মাস বাজেটটা ধরেন কালকে থেকে পাস হয়ে গেলে, এরপরে 6 মাস পরেই কিন্তু বোঝা যাবে যে কতটুকু কোন জায়গায় কতটুকু অগ্রগতি হলো। দ্বিতীয় জিনিস হচ্ছে যে সবচেয়ে যেটা কন্টেস্টেড এই বাজেটের, এটা হচ্ছে আপনার 6,95,000 কোটি টাকা রেভিনিউ কালেকশনের টার্গেট। এটা করতে হলে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করতে হবে আর কি মোটামুটি। এখন এনবিআর এই 1 বছরের মধ্যে এমন কোনো জাদুকাঠির বা এমন কোনো ম্যাজিক তার কাছে আছে বা এমন কোনো আলাদিনের চেরাগ আছে যেটাতে সে এই বছরেও তার আয় হচ্ছে বা উত্তোলন হচ্ছে 3,30,000 কোটি টাকার মতো। টার্গেটই ছিল মনে হয় 4,30,000 কোটি টাকা, 4,30,000 কোটি টাকায় 1 লক্ষ কোটি টাকা ঘাটতি। সেখানে আপনি 6,95,000 কোটি টাকার মধ্যে এনবিআরকে টার্গেট দিয়েছেন 6,50,000 কোটি টাকার মতো। তাহলে প্রায় দ্বিগুণ, এখন যা সে তুলতে পারে তার দ্বিগুণ তাকে তুলতে হবে। আচ্ছা, যদি তুলতে পারে, ধরে নিলাম একটা অলৌকিক কিছু একটা হলো, তুলতে পারে, তাহলেও তাকে অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নিতে হবে 1,12,000 কোটি টাকা ব্যাংক থেকে। ব্যাংক থেকে কিন্তু ঋণ নেওয়াটা অর্থনীতিবিদরা বলেন যে এটা খুব একটা ভালো না অর্থনীতির জন্য, কারণ তখন তারা ওই বিনিয়োগ করার উৎসাহ হারিয়ে ফেলে কিংবা প্রাইভেট সেক্টরটা স্কুইজ করে। এখন আপনি কর্মসংস্থান তৈরি করতে চাচ্ছেন, কর্মসংস্থান তো আর খালি সরকারের কর্মসংস্থান না, বেসরকারি কর্মসংস্থানও। তো বেসরকারি খাতে যদি বিনিয়োগ না আসে, কর্মসংস্থান আসে কোথা থেকে? এগুলো কেবল সিম্পল আলোচনা। তাহলে যদি 6,95,000 কোটি টাকার আপনি টার্গেট তো পূরণ করতে পারবেন না বোঝা যাচ্ছে, ধরেন যদি 60% কাভার করতে না পারে, তখন ঘাটতিটা কোন জায়গায় যাচ্ছে, তখন এটার চাপ কোন দিকে আসবে, তাই না? ধরেন 3,30,000 কোটি টাকা এখন আপনি তুলতে পারেন, আপনি আরও খুব বেশি ইফোর্ট দিয়ে দুর্নীতি, অনিয়ম, এগুলো মিসম্যানেজমেন্টগুলো কমিয়ে এফিসিয়েন্সি বাড়িয়ে 4.5 লক্ষ কোটি টাকা তুলতে পারলেন, তবু তো প্রায় 2 লক্ষ কোটি টাকা ঘাটতি থাকবে। ঘোষণা দিয়ে শুরু করেছেন 1,12,000 কোটি টাকা আপনি ঋণ নেবেন অভ্যন্তরীণ খাত থেকে। যখন 2 লক্ষ কোটি টাকা আপনার ঘাটতি থাকবে, তখন আপনি এটা পূরণ করবেন কিভাবে? ওই বাইরের লোন তো অবারিত না, বাইরের লোন একটা লিমিট আছে এবং কঠিন কঠিন শর্ত, ওই শর্ত পূরণ করতে গিয়ে আবার একটা চাপ আপনার ইকোনমির মধ্যে পড়বে। বিশেষত IMF এর সাথে সরকারের টানাপোড়েনটা কিন্তু আমরা জানি। এটা ভালো যে ওয়ার্ল্ড ব্যাংক কিছু লোন দিচ্ছে, দেখলাম যে লোন বা সহায়তা একই লোনই তো সম্ভবত $1.1 বিলিয়ন মতো একটা সহায়তা দিচ্ছে, যেটা এই মুহূর্তে একটা স্বস্তি দেবে। কিন্তু IMF এর লোনটা আমাদের এই জন্য দরকার, একে তো টাকা দরকার, দ্বিতীয়ত হচ্ছে অন্য যাদের কাছ থেকে আমরা টাকা চাই বা লোন চাই, তারা কিন্তু IMF দেখে সিদ্ধান্ত নেয় যে IMF এর ওই দেশ সম্পর্কে অবস্থানটা কি। ফলে এখানে দুটো বড় কাজ দেখেন, আমরা এত বললাম, এত সমালোচনা, এত বিরোধিতা হলো, সরকার কর্ণপাত করলো না। এখন IMF এর কথা ঠিকই কাজটা করছে। কি এনবিআর আপনি পৃথকীকরণ, আপনি ওই অধ্যাদেশটা বাতিল করে দিয়েছিলেন, ল্যাপস করে দিল সরকার,
কোনো বিরোধিতা বা কোনো সমালোচনা, কিছু কোনো যুক্তি সরকার তখন শুনলো না। এখন যখন IMF এটার কারণে আপনাকে লোন দিল না, লাস্ট সামিটে অর্থমন্ত্রী তো গেলেন তার টিম নিয়ে, সেখানে কিন্তু এটার কারণে আপত্তি প্রকাশ করা হয়েছে। আরও কয়েকটা ছিল, কিন্তু মেজর যে দুটো ব্যাপার, একটা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ নিয়ে কথা হয়েছে, একটা NBR নিয়ে কথা হয়েছে। NBR ব্যাপারে বলেছে আপনারা যদি এটা পৃথকীকরণ না করেন তাহলে আমরা লোন দেবো না। আর ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের 18, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হলো, 18 ক যে ধারাটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যার মধ্যে দিয়ে সবাই বলছেন যে ওই পুরনো ঋণ খেলাপিরা আবারও ফেরত আসার সুযোগ পাবে, এই ধারাটা এখন বাদ দিতে যাচ্ছে সরকার। জনগণের কথায় না, কিন্তু আমার আপনার কথায় না, IMF এর কথায়। ফলে এই যে সার্বিক দিক থেকে আমি মনে করি যে বিএনপি সরকার কিন্তু এই মুহূর্তে রাজনৈতিকভাবে একটা আপার হ্যান্ডে আছে। সবাই প্রশংসা করছে, বাজেটে দেখেন প্রধানমন্ত্রীর মিষ্ট ভাষণ থেকে শুরু করে একটা আন্তরিক মনোভাব, এগুলোতে প্রশংসা হচ্ছে, কিন্তু ধাক্কাটা আসবে আমার ধারণা অর্থনৈতিক। এটা সামাল দেওয়াটা সরকারের জন্য মেজর চ্যালেঞ্জ হয়ে যাবে সামনের দিনগুলোতে। এবং এটা তো এমন না যে সরকার যদি এই খাদে পড়ে আমরা খুব খুশি হব, কারণ এটা তো দেশের সমস্যা হবে। এটা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত যে এই সমস্যা কিভাবে সরকার সমাধান করবে। আজকের ভাষণ যদি আপনি দেখেন প্রধানমন্ত্রীর, তিনি 3টা কথা প্রায়োরিটির কথা বলেছেন, যেগুলো আমরাও মনে করি প্রায়োরিটি হওয়া উচিত। একটা হচ্ছে কর্মসংস্থান, বিনিয়োগ, আর একটা হচ্ছে সংস্কার, অর্থনৈতিক সংস্কারের কথা তিনি বলেছেন। এখন এই বিনিয়োগ দুটা সফর সে করে আসলো, এই সফর কিন্তু আমরা স্বাগত জানিয়েছি, মালয়েশিয়া এবং চীন সফর, কিন্তু সেখানে বিনিয়োগের ব্যাপারে কিন্তু খুব যে বড় কোনো আশ্বস্ততা হয়ে এসছে সরকার এরকম কিন্তু না, বা মানে অন্তত এখানে খুব বেশি প্রগ্রেস নাই। কিন্তু চীনের কিছু ইন্ডাস্ট্রি এখানে রিলোকেশনের কথা এসেছে। সামনে হয়তো যদি আমরা এটা ফলো আপ করতে পারি, তাদের সাথে সম্পর্কটা ঘনিষ্ঠ করতে পারি, তাহলে হয়তো কিছু চীনের এখানে আমরা দেখবো যে তারা হয়তো এখানে আমাদেরকে কিছু, চীনের লোন নিলেন মানে আপনি একটা বিরাট ফাঁদের মধ্যে পড়ে গেলেন। ফলে সরকারের জন্য এই সফরটা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা জিও পলিটিক্যাল বা পররাষ্ট্রনৈতিক জায়গা থেকে এটা একটা ভালো সফর, কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু এই সফরের খুব একটা মানে আপনি যে গুড নিউজ পাচ্ছেন ব্যাপারটা এরকম না। তাহলে কিভাবে আমরা এই যে আপনার আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হলো যার আয় কম তাকে আয়কর দিতে হবে বেশি। একটা হিসাবে দেখলাম যে যার মাসিক আয় 74,000 টাকা তাকে আপনার 49% তার আয়কর বাড়বে, যার 98,000 টাকা তার বাড়বে 57%, যার 1.5 লক্ষ টাকা বা তার বেশি তার বাড়বে 30%, আর যার 2.5 লক্ষ টাকা বা তার বেশি তার হলো 10%। মানে যে আপনার যত আয় বেশি তত আয়কর কমছে। আর আয় যার ধরেন 74,000 মাসে, এটা তো মধ্যবিত্ত ফ্যামিলি, তার মানে তাহলে তার তো ইকোনমিক স্ট্রেইনটা আরও এখানে বাড়ছে। এরকম অনেকগুলো লুপহোল কিংবা স্ববিরোধিতা, কন্ট্রাডিকশন কিংবা প্রবলেম এই বাজেটের মধ্যে আছে, সেগুলো কিভাবে সরকার সর্ট আউট করবে। এটা দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই বাজেট অধিবেশন খুব বেশি বাজেট নিয়ে কিন্তু আলোচনা হয় নাই। 2-3 জন আলোচনা করেছেন 2 বেঞ্চ থেকে, সরকার এবং বিরোধী দল, কিন্তু ওভারঅল এখানে অন্যান্য বিষয় নিয়েই কোনো ক্ষেত্রে ইতিহাস চর্চা, কোনো ক্ষেত্রে ওয়াশিং মেশিন, কোনো ক্ষেত্রে মুতা বিবাহ, এইসব বিষয় নিয়ে আলোচনা বেশি হয়েছে। কিন্তু বাজেটের আলোচনাটা মানে যদি ক্রিটিকটা আরও বেশি আসতো তাহলে সমাধানটা আরও বেশি আসতো। একমাত্র আমি দেখলাম যার বাজেট বক্তৃতা আমার খুব পছন্দ হয়েছে, তিনি হচ্ছেন সরকার দলীয় এমপি, যদিও মানে টেবিল চাপড়ানো পেয়েছেন বিরোধী দল থেকে, আপনার কিবরিয়া সাহেব হবিগঞ্জে। তিনি কিছু জেনুইন কথা বলার চেষ্টা করেছেন যে ব্যাংকের ওই যে র্যাঙ্কিংয়ের ব্যাপারে 6% হলেই ইয়ানফসি হয়, আমাদের এখানে 61%, কিন্তু আমাদের কোনো সেই অর্থে কোনো ইয়ে নাই, মানে আমরা এটা নিয়ে চিন্তিত না। ফলে ইকোনমিক স্ট্রেইনটা উনি এখানে বলার চেষ্টা করেছেন। আরও বেশি যদি সরকারি দলের এমপিরা এগুলো তুলে ধরতেন তাহলে ভালো হতো আর কি। কিন্তু আমরা দেখেছি যে এক ধরনের ডিস্ট্রাকশনই বেশি দেখতে পেয়েছি বাজেট আলোচনার নাম করে। তো এই অর্থনৈতিক সংকটটাই এখন সবচেয়ে বেশি আমাদের জন্য মানে হ্যান্ডেল করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জি, ব্যাটাস্টিক যে বাজেটের টার্গেট করা হয়েছে এটা যে করের, এটা কখনো সম্ভব না। গত বছর তার থেকে অনেক কম হয়েছে, তাহলে এখানে একটা ঘাটতি তৈরি হবে অবশ্যম্ভাবী। যে বিদেশি বিনিয়োগ বা বিদেশি লোনের কথা বলা হয়েছে, গত বছরের সরকারের সময়ও যে লোনের টার্গেট, বিদেশি বিনিয়োগের টার্গেট ছিল, সেটা অর্ধেক হয়েছে, এবারও অর্ধেক হবে। তাহলে ওখানে একটা ঘাটতি সৃষ্টি হবে। অন্যান্য আয়গুলো প্রত্যেকটাই ঘাটতি হবে। এর মধ্যে সরকার 50,000 কোটি টাকা বেতন বাড়িয়েছে, ফিক্সড কস্ট 50,000 কোটি টাকা। অ্যান্ড দেন যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, যেগুলো খুবই মানবিক, খুবই একটি সফট অ্যাপ্রোচ গভর্নমেন্টের, ওয়েলফেয়ারিজম, কিন্তু সেটার টাকা আসবে কোত্থেকে? দেন সরকার টার্গেট করেছে ইনফ্লেশন 7.5, যেটা এখন ছিল 8.5, বর্তমানে হয়েছে 9.5। সবাই বলছে এটা 10 হবে। যে ইনফ্লেশন 10 হবে সেটাকে আপনি 7.5 আনবেন কিভাবে? জনজীবন দুর্বিষহ হয়ে যাবে। 10% যখন ডাবল ডিজিটে চলে যাবে। জিডিপি গ্রোথ 6.5% টার্গেট করা হয়েছে, এটা অনেকে বলে 3-4% বেশি হবে না। আমি মনে করি এটা ওভার অ্যাম্বিশিয়াস, একটা শব্দ আছে কিউজিস্টিক, ইমপ্র্যাকটিক্যাল বাজেট। ইন দ্য সেন্স সরকার হাতে কি করার ছিল? সরকারের হাতে আমি মনে করি সরকার সস্তা জনপ্রিয়তার দিকে যাচ্ছে, এবং একটা ব্যাপক ভয় আছে যখন টাকার শর্ট হবে, টাকা আপনাকে কেউ দিতে পারবে না চায়না ছাড়া।
এবং চায়না যখন টাকা দেবে, চায়না তাদের পলিটিক্যাল শর্ত সাপেক্ষে দেওয়াটার সম্ভাবনা আছে, সেটা একটা অ্যাসপেক্ট আমি পরে বলবো। আরেকটা হচ্ছে সরকার তখন টাকা ছাপাবে, আর তুষার সাহেব যেটা বললেন ব্যাংক থেকে লোন নেবে, যখন সে ইতিমধ্যে কিন্তু আমাদের এই বাজেটের মধ্যে একটা বিশাল অংশ হচ্ছে সুদ হিসাবে যাচ্ছে, 1 লক্ষ কত কোটি টাকা, এটা সামনের